বেগম রোকেয়া মূলত লেখনী কেন্দ্রিক নারী জাগরণের কথা বলেছেন। লেখালেখির পাশাপাশি কাজের মাধ্যমে নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নবাব ফয়জুন্নেসার বিকল্প তখন তো প্রশ্নই আসে না, এখনো আমরা খুব একটা দেখি না। সুপ্রিয় দর্শক, শিলাপাঠের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিম গাঁওয়ে। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, যিনি বাংলার তথা ভারতবর্ষের প্রথম মহিলা নবাব উপাধি পেয়েছিলেন এবং প্রথম এবং একমাত্র, তার জমিদার বাড়িতে আমরা আজকে এসেছি। এই জমিদার বাড়িটির সম্মুখ ভাগ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নবাব ফয়জুন্নেসা হাউস বাংলায় লেখা আছে এখন, এবং তার নিচে আমরা আরবি কিছু শিলালিপি দেখতে পাচ্ছি। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আছে, আর বাকিটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। অর্থাৎ বিভিন্ন আরবি কমন যে বাক্যগুলো, বিসমিল্লাহ বা কালেমা তৈয়বা, এই সমস্ত কিছু শিলালিপি এখানে দেখা যাচ্ছে। এবং এই পাশে, এই জমিদার বাড়িটির পাশে আরেকটি লাল বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। এখানেও এই বিল্ডিংটাতেও উপরে কিন্তু একটা শিলালিপির মতো খোদাই করে কিছু আরবি অক্ষরে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দেখা যাচ্ছে। এবং এটি ছিল এই নবাব বাড়ির মেহমানখানা। মেহমানরা আসলে এই ঘরে কিন্তু থাকতেন। আমরা এখানকার দুইটি স্থাপনাই আপনাদেরকে দেখাবো। এর বাইরে কিন্তু এখানে নবাব ফয়জুন্নেসা জামে মসজিদ এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ, এই দুটি প্রতিষ্ঠানও কিন্তু এর পাশাপাশি রয়েছে। এটি হচ্ছে ডাকাতিয়া নদী। এর খুব ধীর প্রবাহ আস্তে আস্তে মেঘনার দিকে এগিয়ে যাচ্ছে। এই নদীর পাড়েই কিন্তু নবাব ফয়জুন্নেসা চৌধুরীর সেই জমিদার বাড়িটি, এবং এই নদী পথেই কিন্তু নবাব বেশিরভাগ সময় চলাফেরা করতেন। এবং তার জমিদারির যে মালপত্র আনা নেয়া সব কিছু কিন্তু এই নদী পথেই কিন্তু পরিচালিত হতো। এবং আপনারা দেখুন, এই নদী পথে এসে এখানে উঠলেই কিন্তু তার জমিদার বাড়িটি, এবং এই নদী পথেই তিনি বিভিন্ন জায়গায় যেতেন এবং ঘাটে এসে তার বাড়িতে উনি অবস্থান নিতে পারতেন। এখানে নবাব ফয়জুন্নেসাকে কেন্দ্র করে এখনো কিন্তু একটি সুবিশাল জনপদ গড়ে উঠেছে, যেখানে সর্বদিকে নবাব ফয়জুন্নেসার নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা মসজিদটি আপনাদেরকে দেখাতে চাই আরো কাছ থেকে। এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন, এটি 10 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। আমি এখন এই মসজিদটির মেইন তোরণের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এবং তার নামে কিন্তু এই মসজিদের নামটি এখন পর্যন্ত রয়েছে। এবং সেখানে প্রতিষ্ঠাকাল দেখা যাচ্ছে 1903 সাল, অর্থাৎ 1903 সালেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আর মসজিদটি নির্মাণের পরপরই কিন্তু নবাব মারা যান, অর্থাৎ 1903 সালেই নবাব ফয়জুন্নেসা মৃত্যুবরণ করেছিলেন। আমি মসজিদটি আরেকটু দেখাতে চাই আপনাদেরকে। এটি হচ্ছে মসজিদের মূল তোরণ, এবং এর দুই পাশে কিন্তু কবরস্থান রয়েছে, যেখানে নবাব ফয়জুন্নেসার পূর্বপুরুষ এবং অধস্তন পুরুষ মহিলারা বা পরিবারের সদস্যরা শায়িত আছেন। এটি হচ্ছে মসজিদের প্রবেশ মুখ অর্থাৎ তোরণ। এই তোরণের দুই পাশে কিন্তু দুইটি কক্ষ রয়েছে, যেখানে মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবরা বর্তমানে থাকেন। এবং এই মসজিদটি এখন পর্যন্ত সচল রয়েছে, চালু রয়েছে। এখানে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, এবং এই মসজিদের পাশেই কিন্তু নবাব ফয়জুন্নেসা সহ তার পরিবারের সদস্যরা শায়িত আছেন। তাদের কবরও কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা এখন নবাব ফয়জুন্নেসা চৌধুরী নির্মিত যে 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ, এই মসজিদের দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছি। এবং এই দক্ষিণ পাশে আমরা 10 গম্বুজ বিশিষ্ট এই সুদৃশ্য মসজিদটি দেখতে পাচ্ছি। এবং এই মসজিদের দক্ষিণ পাশের পাদদেশেই কিন্তু নবাব ফয়জুন্নেসা সহ তার পরিবারের সদস্যরা শুয়ে আছেন, অর্থাৎ তাদের কবর আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পাশে সর্বপশ্চিমে যে কবরটি, সেই কবরটি হচ্ছে নবাব ফয়জুন্নেসার। এখানে কিন্তু তার কবরের নাম ফলকটি, সেই পুরাতন নাম ফলকটি পরিবর্তন করে নতুন করে আবার দেওয়া হয়েছে। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, তিনি 23 সেপ্টেম্বর 1903 সালে মৃত্যুবরণ করেছিলেন। তার পাশেই, অর্থাৎ তার পূর্ব পাশেই তার কন্যা বদরুন্নেসা চৌধুরানী, তিনি শায়িত আছেন। এভাবে একে একে এই নবাব পরিবারের সদস্যগণ এখানে শায়িত আছেন, অর্থাৎ তার বংশধরেরাই এই স্থানে শায়িত আছেন। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা ঈদগাহ। হ্যাঁ, এই ঈদগাহটি পাশেই,
অর্থাৎ মসজিদ, তারপর কবরস্থান, তারপর হচ্ছে ঈদগাহ। এই ঈদগাহটির ইমাম সাহেব যেখান থেকে খুতবা দেন এই জায়গাটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং ঈদগাহর পরেই কিন্তু নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ, হ্যাঁ, কলেজের মূল ফটক কিন্তু এই ঈদগাহ থেকে একদম সন্নিকটে। আপনাদেরকে যদি আমরা দেখাই, দর্শক, আমি দাঁড়িয়ে আছি নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ এর প্রবেশ মুখে। এই কলেজটি অর্থাৎ এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নবাব ফয়জুন্নেসা স্থাপন করেছিলেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন সরকারি কলেজে পরিগণিত হয়েছে এবং রূপ লাভ করেছে। এই সরকারি কলেজটি একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই এলাকার শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। আমরা কলেজের ভিতরের ক্যাম্পাসটি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি কলেজের প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল খেলার মাঠ এবং প্রাসঙ্গিকভাবে পাশ দিয়ে কিন্তু আকাতিয়া নদীর বয়ে যাওয়া দেখতে পাচ্ছি। এই নদীর পাশেই কিন্তু এই নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি ফয়জিয়া মাদ্রাসা হিসেবে কিন্তু তখন প্রতিষ্ঠা করেছিলেন। সেই মাদ্রাসাটি আস্তে আস্তে হতে হতে আজকে সরকারি কলেজে রূপান্তরিত হয়েছে। একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান এবং দৃষ্টিনন্দন সুবিশাল সব শিক্ষা ভবন আমরা দেখতে পাচ্ছি। এবং এই ভবনের মাঝে কিন্তু বিশাল খেলার মাঠ রয়েছে। এই খেলার মাঠে স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, এলাকার শিশু কিশোরেরা ফুটবল খেলছে আমরা দেখতে পাচ্ছি। এটি খুবই মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান, এটা দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি নবাব ফয়জুন্নেসার যে জমিদার বাড়ি বা নবাব ফয়জুন্নেসা যেই বাড়িতে থাকতেন এবং যেই বাড়িতে থেকে তিনি জমিদারি পরিচালনা করতেন, সেই মূল বাড়িটির একদম প্রবেশ মুখে। আপনারা এই বাড়িটি দূর থেকে দেখেছেন, আমরা এখন এই বাড়িটি আপনাদেরকে ভেতর থেকে দেখাবো। তার আগে কয়েকটি দরকারি তথ্য আপনাদেরকে বলে নেই। সেটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী, তিনি কিন্তু 1834 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং এই হোমনাবাদ পরগনার এই পশ্চিম গাঁও, এই ডাকাতিয়া নদীর তীরবর্তী অঞ্চলে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং পরবর্তীতে তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল ভাউকসারের জমিদার সাহেবের সাথে, এবং সেখানে বেশি দিন কিন্তু তার সংসার করা হয়নি। তিনি আবার এই পিত্রালয়েই ফিরে আসেন এবং তার দুই ভাই জমিদারিতে দক্ষতা প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তিনি কিন্তু এই জমিদারিটি নিজ হাতে, নিজ আপন দক্ষতায় তিনি কিন্তু পরিচালনা করেছিলেন এবং সফল হয়েছিলেন। তিনি হাতির পিঠে করে জমিদারি পরিদর্শন করতেন এবং তিনি কিন্তু পুরো ভারতবর্ষের প্রথম নওয়াব উপাধি পেয়েছিলেন 1889 সালে। ব্রিটেনের রানী কিন্তু তাকে এই উপাধি দিয়েছিল। তাছাড়া আরও কিছু তথ্য আমরা বলতে পারি। তিনি 1834 সালে জন্মের পর 1860 সালে তার বিয়ে হয় এবং বিয়ের মাত্র 6 বছরের মাথায় কিন্তু তার বিয়েটি ভেঙে যায়, অর্থাৎ স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়। তিনি আবার পিত্রালয়ে ফিরে আসেন এবং এই বিল্ডিংয়ের দোতলায় কিন্তু এখনও নবাবের বংশধরেরা বাস করছেন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী তিনি কিন্তু নবাবী পরিচালনা করে, জমিদারি পরিচালনা করেই ক্ষান্ত হননি। তিনি কিন্তু নারী শিক্ষার অগ্রগতির জন্য, নারীদেরকে শিক্ষিত করার জন্য তখনকার সময় গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ আমরা বাংলাদেশে কিন্তু বেগম রোকেয়াকে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে বলি বা সবাই জানি, কিন্তু বেগম রোকেয়ার জন্মেরও আগে যিনি নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, নারীদের জন্য হাসপাতাল তৈরি করেছিলেন, নারীদেরকে নানানভাবে সমাজে এগিয়ে আনার জন্য তিনি নানানভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন, সেই নবাব ফয়জুন্নেসা চৌধুরানী তিনি কিন্তু বাংলাদেশের নারী জাগরণের মূল অগ্রদূত কিন্তু নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। কারণ তিনি নারীদের শিক্ষার জন্য একদিকে যেরকম শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তেমনিভাবে হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, নানানভাবে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন। আবার তিনি নিজে লেখনীর মাধ্যমেও নারীদেরকে এই বার্তাটি দিতে চেয়েছেন যে নারী হলেই যে ঘরের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতে হবে তা নয়, নারীদেরকেও বিশ্বজয়ের, নারীরাও বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারে, সাহিত্য চর্চা করতে পারে, জমিদারি পরিচালনা করতে পারে এবং সফলতার সাথে করতে পারে, গদ্য
গ্রন্থ রচনা করতে পারে, গান রচনা করতে পারে, এই সমস্ত বিষয়গুলো তিনি তার আগে কিন্তু কোনো নারীর কাছে আমরা দেখিনি। বেগম রোকেয়ার কাছে আমরা কিছু কিছু বিষয় দেখেছি। বেগম রোকেয়া মূলত লেখনী কেন্দ্রিক নারী জাগরণের কথা বলেছেন। লেখালেখির পাশাপাশি কাজের মাধ্যমে নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নবাব ফয়জুন্নেসার বিকল্প তখন তো প্রশ্নই আসে না, এখনো আমরা খুব একটা দেখি না। সুপ্রিয় দর্শক, আমরা নবাব ফয়জুন্নেসার জমিদার বাড়িতে যেই সমস্ত তার আসবাবপত্রগুলো এখনো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরীর জমিদার বাড়ির অভ্যন্তর ভাগ। এই জমিদার বাড়িটি 2023 সাল থেকে এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে এটি জাদুঘরের একটি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে সরকারিভাবে এটি রক্ষণাবেক্ষণের জন্য এখন জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং এটির সংরক্ষণ এবং সংস্কার সাধনের জন্য কিন্তু সরকারি বরাদ্দ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান সংস্কার কাজ চলছে। সেগুলো যদি সম্পূর্ণ হয় তাহলে পর্যটন কেন্দ্র হিসেবেও নবাব ফয়জুন্নেসার জমিদার বাড়িটি আরও বেশি পর্যটক আকর্ষণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমরা শুরুতে ঢুকতেই হাতের বাম পাশে এখানে নবাব ফয়জুন্নেসাকে এক নজরে জানার জন্য যেটুকু তথ্য দরকার সরকারিভাবে এই ততটুকু তথ্য কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। এখানে যে তথ্যগুলো আছে এগুলো অনেকগুলোই আমি আমার বক্তব্যে বলে ফেলেছি। তারপরে এখানে তার 4টি বইয়ের নাম কিন্তু দেয়া আছে। তার 4টি বই প্রকাশিত হয়েছিল, সেগুলোর মধ্যে রূপ জালাল তো নিঃসন্দেহে অন্যতম। এছাড়া তত্ত্ব ও জাতীয় সঙ্গীত, সঙ্গীত সার ও সঙ্গীত লহরী, এই বইগুলো অন্যতম ছিল। আবার তিনি বিভিন্ন পত্রিকা প্রকাশ এবং লেখালেখিকেও পৃষ্ঠপোষকতা করতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা প্রকাশ যে পত্রিকাটি ছিল সেটি, বান্ধব, মুসলমান বন্ধু, সুধাকর, ইসলাম প্রচারক, এই সমস্ত পত্রপত্রিকা প্রকাশনায় কিন্তু তিনি অর্থ সহযোগিতা করতেন। এবং তার আরেকটি চরিত্রের আরেকটি বিস্ময়কর দিক কিন্তু আমরা জানি, তিনি কিন্তু সেই 1890 সালের দিকে তিনি কিন্তু পবিত্র হজ পালন করেছিলেন এবং তখনকার সময়ে একজন বাঙালি মহিলার হজ পালন করা এটি একটি দুর্লভ ঘটনা ছিল। শুধু হজ পালন করেননি, তিনি কিন্তু মক্কা শরীফে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছিলেন। সেই মাদ্রাসার জন্য তিনি কিন্তু নিয়মিত অর্থ সহযোগিতা করতেন। 300 টাকা করে মাসিক তিনি মক্কা শরীফের সেই মাদ্রাসাটির জন্য পাঠাতেন। সেই টাকা কিন্তু পাকিস্তান আমলে অর্থাৎ তার মৃত্যুর পরেও এখান থেকে পাঠানো হতো। এভাবে মক্কা শরীফে হজ করতে গিয়ে তিনি দেখলেন সেখানে একটি নহরে জুবাইদা রয়েছে। এটি খলিফা হারুনুর রশিদ, বাগদাদের খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার নামে নহরে জুবাইদা কিন্তু মক্কায় ছিল এবং সেটি পানি পানের জন্য মক্কার যারা হজ যাত্রী ছিলেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পানির উৎস হিসেবে বিবেচিত হতো। তো তিনি দেখতে পেয়েছেন যে কি সেই পানির উৎসটি অনেকটা অনাদর অবহেলায় প্রায় নষ্ট হয়ে যাচ্ছে অবস্থায় আছে। এই নবাব ফয়জুন্নেসা কিন্তু সেই নহরে জুবাইদা পুনরায় সংস্কার করে দিয়েছিলেন তার নিজ খরচে। এভাবে নবাব ফয়জুন্নেসার নানান অবদান কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জন্য রয়েছে। আমরা সেই বিষয়গুলো আমাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব। আমরা তার জমিদার বাড়িটিতে আজকে এসেছি। এখানে তার ব্যবহারিক নানান জিনিসপত্র রয়েছে। আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। আমরা এখানে নবাব ফয়জুন্নেসার যে ওনার যে বাড়ি ছিল সেই জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি তার ব্যবহার্য নানান জিনিসপত্র এখানে রয়েছে। এখানে কয়েকটি পাত্র রয়েছে যেগুলো তিনি ব্যবহার করতেন। এখানে একটি টুল, খুব সুন্দর নকশা করা একটি টুল রয়েছে এবং এখানে ঘরের কর্নারে নানান ধরনের নকশাদার টুল আছে। এখানে আলনা রয়েছে এবং আলনাতে সুন্দর লোহার পাত দিয়ে সুন্দর করে জামা কাপড় রাখার জন্য ডিজাইন করা আছে। এখানে নবাব ফয়জুন্নেসার পরিবারের ব্যবহৃত একটি খাট আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর নকশাদার। আজকের দিনে যদি এরকম একটি খাট তৈরি করতে হয় তাহলে কিন্তু আমার মনে হয় লাখ টাকার উপরে যাবে। এখানে একদম খুঁটি থেকে শুরু করে একদম শীর্ষদেশ পর্যন্ত এখানে মশারি টাঙানোর জন্য যে স্ট্যান্ডগুলো রয়েছে সব কিছু মিলে খুবই চমৎকার একটি খাট এখানে আছে। এখানে তার ব্যবহার্য নানান ধরনের চায়ের কেটলি, বিভিন্ন ধরনের চিনি পাত্র, পান পাত্র এখানে দেখা যাচ্ছে। আমরা যেটি বাংলাদেশের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ
অবদান গুরুত্বপূর্ণ একটি উৎস হিসেবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হবে। আমরা যদি এর পাশের কক্ষে আপনাদেরকে নিয়ে যাই, এই পাশের কক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডাইনিং টেবিল রয়েছে, তার ব্যবহৃত, যেখানে পরিবারের সদস্যরা খাবার খেতেন। এবং এই কক্ষেও উনার ব্যবহৃত কিছু তৈজসপত্র, এখানে সিরামিকের প্লেট, বল, কাচের জার, বিভিন্ন জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এখানে রয়েছে সিন্দুক, সবুজ রঙের স্টিলের সিন্দুক আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ব্রিটিশ আমলের কিছু মুদ্রা তার সংরক্ষিত ছিল, তামার মুদ্রা, সেটি এখানে দেখানো হচ্ছে। কড়ি, আমরা যে টাকা কড়ি একটা শব্দ বলি, এই যে টাকা কড়ির কড়ি, কয়েকটা কড়ি এখানে রাখা আছে। তারপরে এখানে পানির ফিল্টার, যেখানে দেখা যাচ্ছে যে লন্ডন থেকে এই পানির ফিল্টারটি তৎকালীন সময় তিনি নিয়ে এসেছিলেন। অর্থাৎ তৎকালীন সময় বলতে আমি বলতে চাচ্ছি 1834 সালে যদি তিনি জন্মগ্রহণ করেন, তাহলে 19 শতকের মাঝামাঝি সময়ে, যখন তার জমিদারির সময়কাল চলছিল, তখনকার সময়ের কথা বলছি। এখানেও তার ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে, এখানে রয়েছে। তারপরে এখানে তার ব্যবহৃত একটি ঘড়ি, দেয়াল ঘড়ি দেখা যাচ্ছে। এবং এখানে আরও কিছু আসবাবপত্র আছে, তার ব্যবহৃত টেলিফোন সেট দেখা যাচ্ছে। আর একটি ছোট টুল, খুব নকশাদার একটি টুল আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এবং দুই পাশে দুইটি টুল দেখা যাচ্ছে। এই কক্ষটিতে, আরেকটি কক্ষে আমরা চলে আসলাম। এই কক্ষটিতে আমরা দেখতে পাচ্ছি যে তার যে ড্রেসিং টেবিল, তখনকার সময়ের ড্রেসিং টেবিলটি রয়েছে। তার কিছু ছোট বক্স টেবিল রয়েছে, ক্যাশ বাক্স রয়েছে। এবং এখানেও তার ব্যবহৃত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সংরক্ষণ করা হয়েছে। সর্বশেষ আপনাদেরকে যেটি দেখাতে চাই, সেটি হচ্ছে নবাব ফয়জুন্নেসার পরিবারের একটি সুবৃহৎ খাট এখানে রাখা আছে। এবং লেখা আছে এই খাটটিতে নবাব ফয়জুন্নেসা জন্মগ্রহণ করেছিলেন। এবং এই খাটটিও কিন্তু খুব সুন্দর নকশা করা, এবং এটি বেশ উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় আমার কোমর সমান উঁচু। এখানে উঠার জন্য নিশ্চয়ই সিঁড়িও ছিল। তো এই খাটেই কিন্তু নবাব ফয়জুন্নেসা জন্মগ্রহণ করেছিলেন। এবং এই খাটটি তার পরিবারের কোন কোন সদস্যের মাধ্যমে আজকের পর্যন্ত এসেছে, এখানে কিন্তু বর্ণনা লেখা আছে। আমরা চাইলে আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা বর্ণনা দেখতে পারবেন। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে নবাব ফয়জুন্নেসার নামে একটি ডাক টিকিট করা হয়েছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে, সেই ডাক টিকিটের ছবি দেয়া আছে। এই পাশেও নবাব ফয়জুন্নেসার ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র রাখা আছে। তার উপর রচিত দুইটি বই আমরা দেখতে পাচ্ছি, নারী শিক্ষার অগ্রদূত, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী। এই বইতে এরকম, তার উপর অবশ্যই এরকম অনেকগুলো বই রচনা করা হয়েছে। এখানে আরও উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে কিছু তসবি রয়েছে তার ব্যবহৃত, এবং তার চশমাটি রয়েছে। আমরা তার ছবিতে চশমা পরিহিত যে নবাব ফয়জুন্নেসাকে দেখি, সেই নবাব ফয়জুন্নেসার চশমাটি এখানে রয়েছে। তার ব্যবহৃত তামার কিছু পাত্র, কিছু অ্যালুমিনিয়ামের পাত্র, কিছু কাচের পাত্র, পানদানি, এই নানান ধরনের তৈজসপত্র কিন্তু এখানে রাখা হয়েছে। ইতিহাসের উৎস সন্ধানে এই নবাব ফয়জুন্নেসা জাদুঘরটি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হতে পারে। এবং আমরা আশা করব এই নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়িতে আরও বেশি পর্যটক আসবে। পর্যটকদের আনাগোনায় এই আঙিনা আবার মুখরিত হবে। তারা জানবে কে নবাব ফয়জুন্নেসা ছিলেন, তার কি অবদান ছিল, তিনি কিভাবে শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য তার লেখনীর মাধ্যমে, তার জমিদারি পরিচালনার অর্থাৎ তার প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে ভূমিকা রেখেছিলেন। সেই জিনিসগুলো দর্শকদের জানার সুযোগ হবে। যে কুমিল্লা জেলার লাকসাম থানায় আসলেই নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি বললে যে কেউ নিয়ে আসবে। তো এই জায়গায় দর্শকরা আরও বেশি করে আসবে, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।